হাই এনএসআই যোদ্ধারা, আপনাদের পরীক্ষা কিন্তু কিছুদিন পরেই শুরু হবে। তো আজকে আমরা যাচাই বাছাই করব আপনাদের প্রিপারেশনটা কেমন রয়েছে। তো আমি আজকে টপ 10 এমসিকিউ এনেছি, আপনারা এগুলো উত্তর করবেন। যদি আপনাদের 10টার ভিতরে যদি 8টা থেকে 9টা এমসিকিউ হয়, তাহলে আমরাই বুঝতে পারবো যে হচ্ছে আপনাদের প্রিপারেশনটা হচ্ছে টপ ক্লাসের। তো দেখেন, এখানে আমি যেই এমসিকিউগুলো দিয়েছি সেগুলো কিন্তু শুধু একটার ভিতরে সীমাবদ্ধ না। আপনি যদি এই 10টা এমসিকিউ ভালো করে পড়েন, আপনি প্রায় 500 এমসিকিউ আপনি এমনি থেকেই পারবেন। তো দেখেন, এখানে প্রথম এমসিকিউটা কী ছিল। দেখেন, আমি এমসিকিউগুলোর প্রশ্ন বলবো, আপনি মনে মনে ইমাজিন করবেন যে উত্তরটা হতে পারে, তারপর আমি সঠিক উত্তরটা বলবো। এছাড়াও আমি যখন এই স্লাইডটা শেষ করব তখন আপনাদেরকে উত্তর দিয়ে দিব। তো দেখেন, এখানে প্রথম যে এমসিকিউটা ছিল সেটা হচ্ছে যে নিচের কোনটি নৈয় তৎপুরুষ সমাসের উদাহরণ। তো আপনারা অলরেডি সবাই জানেন হচ্ছে নৈয় তৎপুরুষের পরপদ প্রদান পায়। আমরা জানি হচ্ছে সমাসের দুইটা পদ, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। আর এখানে যে নৈয় তৎপুরুষ সমাসটা আছে সেটা হচ্ছে পরপদ প্রদান, মানে পরের অর্থটা প্রাধান্যভাবে। যেমন দেখেন, এইখানে কিন্তু একটা আছে যে নাকে খত। দেখেন, আপনি ইমাজিন করেন তো, নাকে খত এটা কি পরপদ পাচ্ছে, অর্থ প্রাধান্য পাচ্ছে? না। দেখেন, নাকে খত এখানে কিন্তু মেনলি বোঝাচ্ছে হচ্ছে নাককে। দেখেন, নাকটা কিন্তু পূর্বপদ, তাহলে এটা তো অবভিয়াসলি হবে না নৈয় তৎপুরুষ। তো দেখেন, এর থেকে আমি আরও আপনাদেরকে সহজ করে দিচ্ছি। দেখেন ব্যাখ্যা। দেখেন, নৈয় তৎপুরুষ সমাস চেনার সহজ উপায় হচ্ছে আপনাদের যে অব্যয়গুলো থাকবে। কি অব্যয় থাকবে? খুবই সিম্পল। দেখেন, না, নেই, নাই, নয়, এখানে অ থাকতে পারে। যদি এই অব্যয়গুলো যদি পূর্বে থাকে তবে সেটা হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস। তবে দেখেন, এইগুলো দেখেন, এই দেখেন প্রথমের, এই দেখেন এখানেও কিন্তু ন আছে, এখানেও কিন্তু ন আছে, এখানে কিন্তু আ আছে। তবে দেখেন, সামনে থাকলে যে নৈয় তৎপুরুষ সমাস হবে এমনটা কিন্তু না, কিন্তু এটা হতে হবে কি, এটা হতে পরপদ প্রাধান্য পেতে হবে। তো এখানে দেখেন, এখানে তো পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা তো হবেই না। তো বাকি তিনটা হতে পারে। দেখেন, নিত্য। আচ্ছা, দেখেন, এইটা বোঝার আগে আমরা একটু পড়ে নিই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নৈয় তৎপুরুষ সমাস চিনতে হলে আমাদের এই অব্যয়গুলো চিনতে হবে। সেটা হচ্ছে না, নেই, নাই, পরে নয় বা আ, এগুলো পূর্বে থাকলে সেটা হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস। যেমন হচ্ছে অনতি দূর, এখানে দূরকে বোঝাচ্ছে, কিন্তু প্রথমে একটা অব্যয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অ। তারপর দেখেন, ন অতি দূর, এখানে মেনলি কিন্তু বোঝাচ্ছে অতি দূরকে, কিন্তু প্রথমে কি যুক্ত হয়েছে? একটা ন যুক্ত হয়েছে। এখানে দেখেন কি আছে, এখানে আছে আচার। দেখেন, এখানে আছে আচার। এখানে যদি আমি ন আচার বোঝাই তাহলে কিন্তু এখানে নকে বোঝাচ্ছে না, আচারকে বোঝাচ্ছে, কিন্তু না বোধক। তো এইগুলো হচ্ছে আপনাদের নৈয় তৎপুরুষ সমাস। তাহলে আপনি বলেন তো, এই 1 নম্বরের প্রশ্নের উত্তরটা কি হতে পারে? নাকে খত, এটা তো হবেই না, কারণ এখানে কি, এখানে নাককে বোঝাচ্ছে, যা পূর্বপদ হবে না। দায়ে থাকা, এখানে কাকে বোঝাচ্ছে বলেন তো? দায়কে বোঝাচ্ছে। পূর্বপদকে বোঝাচ্ছে, তাহলে তো হবে না। এইখানে দেখেন, এই যে খটা দেখেন, এখানে আছে আলুনি। দেখেন, এখানে কিন্তু লুনিকে বোঝাচ্ছে, এর সাথে যদি আপনি অব্যয় আ যুক্ত করেন তো সেটা হয়ে যাচ্ছে আলুনি। দেখেন, পরপরটা অর্থ প্রাধান্য পাচ্ছে এবং না বোধক, এই জন্য এখানে উত্তর হচ্ছে খ নাম্বারটা, আলুনি। তো এরপরে দেখেন 2 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা আপনারা সবাই পারবেন, সেটা আপনাদের জাতীয় প্রশ্ন, আপনারা অনেকবার পড়েছেন, অনেক প্রতিযোগিতা পরীক্ষা এটা এসেছে। সেটা হচ্ছে একাধিক পদের এক পদীকরণকে কি বলে। এটা যদি আপনি না পারেন তাহলে আপনার বুঝতে হবে আপনার প্রিপারেশনে কমতি রয়েছে, কারণ এটা জাতীয় কোশ্চেন, এটা আপনাকে পারতেই হবে। তো সেটা হচ্ছে, কোশ্চেনটা কি, একাধিক পদের এক পদীকরণকে কি বলে? হ্যাঁ, সবাই আপনারা পারেন, এটা হচ্ছে সমাস। এটা হচ্ছে সমাস। আমি ব্যাখ্যাও করেছি, দেখেন, যারা পারেননি তারা দেখে নেন। ব্যাখ্যা হচ্ছে সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। দেখেন, আপনাদের এটা কিন্তু আমি যেই এখন যেটা সলিউশন করতে সেটা কিন্তু দেখেন, এখানে এটা কিন্তু 21 এসেছে, এনএসআই 21 এসেছে। তো দেখেন, এইবার এটা আসতে পারে যে পদের সংক্ষেপণকে কি বলে? হ্যাঁ, সমাস বলে। পদের মিলনকে কি বলে? হ্যাঁ, সমাস বলে। আর এটা তো এসেছেই 21 সালে যে একাধিক পদের এক পদীকরণকে কি বলে? সমাস বলে। তো আরও আছে, দেখেন, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করাকে কি বলে? সমাস বলে। যেমন দেখেন, দেশের সেবা, এই লাইনটা বড় না? দেখেন, এটাকে শর্ট করলে হয় কি? দেশ সেবা। কি হয়? দেশ সেবা। তাহলে এটা হচ্ছে কি? সমাস। তো সমাস মানে আমরা কি পড়লাম? সংক্ষেপ করা। কি করা? সংক্ষেপ করা। তো দেখেন, এখানে কিন্তু দেশের সেবা, এটাকে আমরা সংক্ষেপ করছি হচ্ছে দেশ সেবা। আবার দেখেন, এখানে আছে বই ও পুস্তক, এটাকে সংক্ষেপ করলে কি হয়? বই পুস্তক। তার মানে আমরা দেখলাম যে সংক্ষেপণ করলে সেটা হচ্ছে কি আমাদের, কি সেটা হচ্ছে সমাস, সেটা হচ্ছে সমাস। ওকে, তারপরে দেখেন প্রশ্ন 3,
নিচের কোন বাগদাটির অর্থ মুসাহেব? হ্যাঁ, এটা তো কোনো ট্রিক্স নেই। এটা আপনার কী করতে হবে বলেন তো? আপনাদের যে নবম দশমের যে বইটা আছে সেটা আপনাদের কী করতে হবে? ভালো করে পড়তে হবে। সেখানে প্রায় 150 থেকে 200 বাগধারা আছে। সেইগুলো পড়লে আপনার মোটামুটি ভাবা যায় যে আপনাদের পরীক্ষায় ওইগুলো আসবে। দেখেন, এটা পারতে হলে আপনাদের কী করতে হবে? মুখস্থ করতে হবে, আর কিচ্ছু করার নেই। যেমন হচ্ছে আমি এখানে বেশ কয়েকটি এক্সাম্পলও দিছি যেগুলো পরীক্ষা আসার মতো। যেমন হচ্ছে ডাকের কাঠি, এর বাগধারাটি কি হচ্ছে? মুসাহেব, চাটকারিতা, তোষামতকারী। তাহলে এখানে কি আসছে বাগধারাটি? নিচের কোন বাগধারির অর্থ মুসাহেব? তাহলে কোনটার অর্থ? এই যে ডাকের কাঠি। ডাকের কাঠি কোথায় আছে? ডাকের কাঠি কোথায় আছে? ডাকের কাঠি আছে? নেই। তাহলে আর কি হতে পারে? তাহলে কি হতে পারে বলেন, কি হতে পারে? হ্যাঁ, তাহলে হবে এই যে কাঁচাডিলা। কি ডিলা? কাঁচাডিলা। দেখেন, কাঁচাডিলা অর্থ হচ্ছে মুসাহেব। যদি এইটা না থাকতো তাহলে কিন্তু এটা উত্তর হতো যে টাকের কাঠি অর্থ কি? মুসাহেব, চাটকারিতা, পথসামতকারী। দেখেন নিচে আমি আরও বেশ কয়েকটা এরকম ভাগধারা দিয়েছি যেটা আপনারা ইজিলি বুঝতে পারেন। সেটা হচ্ছে খায়ের কা, চাটকার, কাঁচাডিলা, যে অসাবধান। দেখেন কাঁচাডিলা মানে কি? আবার অসাবধানও কিন্তু বোঝাচ্ছে। ওকে, তারপরে দেখেন লোফাফা দুরস্ত, এর বাগধারাটি হচ্ছে পরিপাটি। গুফ খেজুরে, অত্যন্ত অলস। ওকে, তারপরও দেখেন এই একটা কোশ্চেন, এটা আপনার প্রত্যেক পরীক্ষায় ধরতে গেলে এসেছে। আপনি যাই বলেন, এনএসআই পরীক্ষা বলেন, যত এভরিথিং যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতেই কোশ্চেনটা এসেছে। তো এই কোশ্চেনটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আশা করতে পারেন যে আপনার 1 মার্ক নিশ্চিত হয়ে গেল। তো কোশ্চেনটা কি? অপাদানের দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি? দেখেন এখানে কিন্তু দুইটা কোশ্চেন, একটা হচ্ছে অপাদান আর একটা হচ্ছে বিভক্তি। তো এই কোশ্চেনটা পারতে হলে আপনাকে কী করতে হবে? বিভক্তি চিনতে হবে আর অপাদানটাও চিনতে হবে। দেখেন অপাদান চিনাটা একেবারে সহজ। সেটা হচ্ছে কি? অপাদান কি? অপাদান মানে হচ্ছে বিয়োগ। অপাদান মানে কি? অপাদান মানে হচ্ছে বিয়োগ। কোনো কিছু থেকে যদি বিয়োগ বোঝায় সেটাই হচ্ছে অপাদানকারক। এখানে কিন্তু আরেকটা জিনিস বলেছে, দ্বিতীয় বিভক্তি হতে হবে। কি বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। দেখেন দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। দেখেন এখানে অর্থের ভিতরে কি কে রে আছে? না, নেই। এটা তো হবেই না। দেখেন এখানে বলছে এ মেঘে, এখানে কি দ্বিতীয় বিভক্তি আছে? না। দেখেন এখানে কি আছে? একার আছে। একারটা হচ্ছে আমাদের ষষ্ঠ বিভক্তি, তাহলে এখানে হবে না। দেখেন বাবাকে বড্ড ভয় পায়, দেখেন এখানে কি আছে? এই দেখেন কে আছে, কে আছে? কে আছে। দেখছেন কে এবং কে রে থাকলে সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই সিম্পল ছিল, কারণ হচ্ছে এখানে বিভক্তি চিনতে পারলে এই কোশ্চেনটা আনসার করা যাবে। এছাড়াও দেখেন আমি এখানে চেনার বেশ কয়েকটি কৌশলও দিয়েছি। দেখেন যা থেকে কিছু বিয়োগ বা বয় থাকবে সেটাই হচ্ছে অপাদানকারক। বাক্যে যদি মানে যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি বয় বোঝায় বা বিয়োগ বোঝায়, বিয়োগ তো বোঝেন তাই না? যদি বিয়োগ বোঝায় সেটা হচ্ছে আমাদের অপাদানকারক। যেমন এক্সাম্পল হিসাবে এখানে আছে গাছ থেকে পাতা পড়ে। দেখেন তো গাছ কি করে? গাছ থেকে পাতা পড়ে, তো গাছ থেকে কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। তো এরকম বিয়োগ বোঝালে সেটা হচ্ছে আপনার অপাদানকারক। এরপরে দেখেন দুধ থেকে দই হয়। কই থেকে? দুধ থেকে। দেখেন তো দুধ থেকে দই হয়, তো দুধটা কি বিয়োগ হয়ে গেল না? হ্যাঁ, এটা হচ্ছে অপাদানকারক। পাপে বিরত হও। দেখেন পাপ থেকে বিরত হও, তার মানে আগে পাপে ছিল, এরপর বিরত হয়ে গেছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে? বিয়োগ বোঝাচ্ছে, তাহলে অপাদানকারক হবে। দেখেন অপাদানকারক চিনলেই হবে না, এখানে বিভক্তিও চিনতে হবে। আমরা জানি আমাদের বিভক্তি আছে 7টা, প্রথম বিভক্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো দেখে নেবেন। হ্যাঁ, কারণ এখানে যে কোশ্চেনটা ছিল আপনি যদি অপাদানকারক নাও চিনতেন তবুও পারতেন যদি বিভক্তি পারতেন। হ্যাঁ, ওকে। তারপর দেখেন এখানে আরেকটা কোশ্চেন আছে যে সারা রাত বৃষ্টি হয়েছে, বাক্যটির কারক চিহ্নিত করো। দেখো এইখানেও কিন্তু তার মানে আমরা বুঝতে পারলাম যে 21-এ যে কোশ্চেনটা ছিল সেইখান থেকে কিন্তু কারক থেকে 2টা কোশ্চেন আসছে। দেখেন একটা পড়লাম আমরা অপাদানকারক, যেগুলো কি থাকবে? বাক্যে বয় থাকবে, বিয়োগ থাকবে, তাহলে কি? অপাদানকারক। দেখেন এইখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এইটাও দেখেন বলছে বাক্যটির কারক চিহ্নিত করো। আসলে কারকটা কি? দেখেন এখানে বলছে সারা রাত বৃষ্টি হয়েছে। দেখেন সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে কি বিয়োগ বোঝাচ্ছে যে সারা রাত থেকে বৃষ্টি হয়েছে? না, এখানে বলছে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। তো এখানে দেখেন সময় বোঝাচ্ছে, সময় বোঝালে সেটা হবে অধিকরণ কারক। কী কারক? অধিকরণ কারক। যদি সময় বোঝায় সেটা হচ্ছে অধিকরণ কারক। কী কারক? অধিকরণ কারক। দেখেন এখানে আমি ট্রিক্সও দিয়েছি, দেখেন ট্রিক্সগুলো পড়েন। দেখেন ক্রিয়া সম্পাদনের কাল ও আধারকে, সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। তো দেখেন এখানে কি আছে? বলছে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত কি একটা সময়, আর সময় বলতে সেটা হচ্ছে কি? অধিকরণ কারক।
কী কারক? অধিকরণ কারক। এখানে কিন্তু চাইলে আপনাদের কি বিভক্তি বলতে পারতো, বিভক্তি দিতে পারতো, এখানে বিভক্তি বলে নাই, এখানে কিন্তু বিভক্তি হয়নি। বিভক্তি হতে হলে কি 7টা বিভক্তি আছে আমাদের থাকতে হবে। তো দেখেন এখানে কি মেনলি আমরা কি বুঝতে পারলাম, এখানে সারা রাত আছে এবং এটা বলছি কোন কারক, সেটা হচ্ছে অধিকরণ কারক। সারা রাত যদি সময়কে বোঝায়, স্থানকে বোঝায়, তবে সেটা হচ্ছে অধিকরণ কারক। আর যদি বিয়োগ বোঝায়, আর যদি বয় বোঝায়, সেটা হচ্ছে আমাদের অপাদান কারক। ঠিক আছে, এরপর দেখেন আমি এখানে বেশ কয়েকটি এক্সাম্পলে দিয়েছি। দেখেন আমি ঢাকা যাব, বলেন তো এখানে কি হতে পারে? খুবই সহজ। দেখেন আমি ঢাকা যাব, ঢাকা কি একটি স্থান না? আমরা জানি স্থান এবং সময় থাকলে সেটা কি? অধিকরণ কারক। তাহলে এটা কি স্থান ঢাকা, এটা কি হবে? অধিকরণ কারক হবে। দেখেন সারা রাত বৃষ্টি ছিল, সারা রাত বৃষ্টি ছিল, তো সারা রাতটা কি? সময় থাকলে কি হবে? অধিকরণ কারক হবে। দেখেন বাড়ি থেকে নদী দেখা যায়। দেখেন আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে যদি বিয়োগ হয় তাহলে সেটা হবে কি? সেটা হচ্ছে অপাদান কারক। কিন্তু দেখেন এখানেও কিন্তু বিয়োগ বোঝাচ্ছে যে বাড়ি থেকে নদী দেখা যায়। দেখেন বাড়ি থেকে নদী দেখা যায়, যদি দেখেন এটা সীমাপ্য মানে কাছাকাছি অর্থে ব্যবহৃত হচ্ছে, এই জন্য এখানে বাড়িটা হচ্ছে অধিকরণ কারক স্থান। এরপর দেখেন আরেকটা আছে যে টাউনশিপ এর বাংলা পরিভাষা কি? বা এখানে কোনো ট্রিক্স নেই, আপনাকে পরিভাষা কী করতে হবে? মুখস্থ করতে হবে। কি মুখস্থ করবেন? আপনি বিগত যেই আপনাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকে ওইগুলো মুখস্থ করবেন, অন্যথায় 9-10 বাংলা বই থেকে মুখস্থ করবেন। তো এটা কি হতে পারে বলেন? হ্যাঁ, টাউনশিপের বাংলা পরিভাষা হচ্ছে উপশহর। মুখস্থ করে নেবেন। টাউনশিপের বাংলা পরিভাষা কি? উপশহর। আমি আবারও বলতেছি এইগুলো কিন্তু NSI 2021-এ এসেছে। তো দেখেন আমরা দেখতে দেখতে 7টি কোশ্চেন শেষ হয়ে গেছে। এরপর দেখেন প্রশ্ন 8, শুদ্ধ বানান কোনটি? আপনি যেইখানেই পরীক্ষা দেন না কেন আপনাদের বানান থেকে 1টা 2টা সর্বোচ্চ 3টা কোশ্চেন থাকবেই। তো বানান ভালো করে পড়তে হবে, কারক ভালো করে পড়তে হবে, এছাড়া আপনাদের সন্ধি আছে, সন্ধি ভালো করে পড়তে হবে। এরপর দেখেন আপনাদের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে লঙ্গি কোন ভাষার শব্দ? এই দেখেন কোন ভাষা হতে এসেছে? ফার্সি, পর্তুগিজ, বার্মি, বাংলা, এইগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এখান থেকেও বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। আমার কাছে বেশ কয়েকটি ট্রিক্স আছে বুঝছেন, যেগুলো বাংলা কীভাবে চিনবেন, তৎসম কীভাবে চিনবেন, ফার্সি কীভাবে চিনবেন। যদি এই ভিডিওটি ভালো ভিউ হয় তাহলে আমি সেটা শেয়ার করব। দেখেন লঙ্গি কোন ভাষার শব্দ? হ্যাঁ, এটা কিন্তু জাতীয় প্রশ্ন, বারবার এসেছে পরীক্ষায়, এটা আপনারা সবাই পারেন। যদি না পারেন তাহলে ধরতে হবে আপনার প্রস্তুতি অনেকটা কম। তো এটা কি হবে? সেটা হচ্ছে বার্মি শব্দ। লঙ্গি, ফঙ্গি এগুলো হচ্ছে বার্মি শব্দ। আর আমরা জানি তাসের নাম টেক্কা, রৈতন, হরতন, সেগুলো হচ্ছে কি? হ্যাঁ, সেগুলো কিন্তু কমেন্টে বলবেন এটা কোন ভাষার শব্দ। টেক্কা, রৈতন, হরতন, তাসের নামগুলো। ওকে, এরপরে দেখেন লাস্ট কোশ্চেন, 10ম কোশ্চেন, সেটা হচ্ছে আজকের মতো লাস্ট। দেখেন খোদা কোন ভাষার শব্দ? দেখেন আপনাদের এটা কিন্তু আরবি, ফরাসি, ফার্সি। দেখেন ফরাসি আর ফার্সি কিন্তু সেম না। আবারও বলতেছি ফরাসি আর ফার্সি কিন্তু সেম না। পরীক্ষায় ফরাসি দেখি ফার্সি পাবেন, মার্ক করে ফেলবেন, তাহলে কিন্তু হবে না। তাহলে বলেন খোদা কোন ভাষার শব্দ? খোদা। দেখেন এখানেই কিন্তু খুবই 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 আপনাদের যেটা প্রবলেম হয়, আরবি শব্দ আর ফার্সি শব্দ এইগুলো মনেই থাকে না যে কোনটা আরবি শব্দ কোনটা ফার্সি শব্দ। এখানে কিন্তু বেশ কয়েকটা ট্রিক্স আছে, আমি আপনাদেরকে এই ট্রিক্সগুলো দিব। তো বলেন খোদা কোন ভাষার শব্দ? খোদা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। আল্লাহ কোন ভাষার শব্দ? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। যদি আপনি এটা ভালো করে আয়ত্ত করতে পারেন, ভাবা যায় যে আপনার প্রস্তুতি বাংলায় মোটামুটি ভালো ছিল। আর এখান থেকে আপনার যদি 7টা 8টা MCQ হয় তাহলে তো আপনি টপ ক্লাসে আছেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।